আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কাজ বিলম্বিত এবং বিভ্রান্তি ছড়াতে প্রধান আসামি সোহেল রানা নতুন গল্প সাজাচ্ছেন বলে আদালতে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। তদন্তে ঘটনাস্থলে প্রধান আসামি এবং তার স্ত্রী ছাড়া আর কারো অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে আজ রামিসার বাবা, মা এবং বোন সহ মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালত আগামীকাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। রাজধানীর পল্লবীতে নির্মমভাবে শিশু রামিসাকে হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় মিলেছে নজিরবিহীন গতি। পাশবিকতার শিকার হয়ে অবুঝ এই শিশুটির অকাল বিদায়ের পর মাত্র একদিনেই শেষ হল মামলার সাক্ষ্য গ্রহণ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। মামলায় মোট 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। দুজন সাক্ষীর সাক্ষ্য আমরা মনে করেছি প্রসিকিউশন পক্ষে যে তেমন প্রয়োজনীয় না। একজন হলো ইএস অর্থাৎ আসামির গ্রামের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য, আরেকজন হলো এই মামলার যিনি রেকর্ডিং অফিসার অর্থাৎ যিনি এই মামলাটা শুধুমাত্র বিপি ফর্ম 27 রেকর্ড করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে স্পষ্ট জানিয়েছেন, ঘটনাস্থলে সোহেল রানা ও তার স্ত্রী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্বের প্রমাণ মেলেনি। আমরা আশা করছি যে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি হবে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে একটি বার্তা যাবে, যারা এই ধরনের নৃশংস ঘটনা করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, বিচার যেন দেশ ও দেশের বাইরে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। চেষ্টা করেছি বিচারটা যেন দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়। বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঘোষণা করা হতে পারে রামিসা হত্যা মামলার রায়ের দিনক্ষণ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলায় ইতিমধ্যেই 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ। এখন কিছু আইন অনুগ বিষয় শেষ হলে রায়ের দিনক্ষণ নির্ধারণ করবেন আদালত। সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। মুন্সিগঞ্জের গজারিয়ায় ধর্ষণের অন্য ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরও 4 জন গ্রেফতার হয়েছে। মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড সক্রিয় ভূমিকা পালন করছে এবং পুশিনের ব্যাপারে সরকার সজাগ রয়েছে। পার্বত্য অঞ্চলে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেছেন, তবে স্থানীয় বাসিন্দাদেরকেও কাউকে সরানো হবে না। প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। রায় কী হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা কাউকে উচ্ছেদ করব না। তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার। আমাদের কিছু কৌশল আছে, সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে না। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নৃশংসতায় নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। দাবি তোলেন, রামিসার মতো ফাহিমা হত্যাকাণ্ডের বিচার কার্যও দ্রুত সময় সম্পন্ন করার। এ সময় তিনি বলেছেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো মন্তব্য নেই, তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালোভাবে চলছে না। রাতের আধারে তেলের দাম বাড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের উপর এক ধরনের জুলুম। মূল্যবৃদ্ধি করার আগে সংসদে সরকারের আলোচনা করা উচিত ছিল। দীর্ঘসূত্রিতার দিকে যদি যায় তাহলে আমরা ধরে নেব যে বিচার হবে না। এই জন্য আমরা চাই, প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। বাজেটের আগে কর্মব্যস্ততা নিয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে একের পর এক বৈঠকে অংশ নেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তেলের উপর চাপ কমাতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সরকার প্রধান সভা করেন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান,
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিবের সঙ্গে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বিকেলে নীলফামারী, কুষ্টিয়া এবং বাংলাদেশ হাসপাতাল সংক্রান্ত বৈঠকে অংশ নেন সরকার প্রধান। এছাড়া প্রধানমন্ত্রীর সচিবালয়ে দিনের শেষ কর্মসূচিতে আসন্ন বাজেটকে সামনে রেখে তার সঙ্গে সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির। ডেঙ্গু রোগীদের জন্য 10% বেড ফাঁকা এবং পরীক্ষাসহ মোট খরচের 80% বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করতে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। কারো বাসার ছাদ কিংবা আশেপাশে অপরিচ্ছন্ন থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী শনিবার থেকে 3 মাস ব্যাপী মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ ও খাবারের ব্যয়ভার রোগীদের নিজেদের। বেড এবং চিকিৎসা খরচ ফ্রি, পরীক্ষার 80% বহন করবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারো বাসার ছাদ বা আশেপাশে অপরিচ্ছন্ন থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হবে। বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোর্ট দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোর্ট করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। জলে ও স্থলে সর্বত্র ওষুধ স্প্রে করার পাশাপাশি পানিতে লার্ভানাশক ট্যাবলেট দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আগামী শনিবার থেকে 3 মাস ব্যাপী মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। 2027 সালের এসএসসি পরীক্ষার তারিখ পেছানোর আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার প্রেক্ষিতে অংশীজনেরা চাইলে আসন্ন এসএসসি পরীক্ষা রমজানের পর অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি এমন কথা জানান। আমাদের সিদ্ধান্ত হচ্ছে সিনক্রোনাইজ করা, সেশন জটটা কমানো, এবং এই যে আমাদের 16 বছরের লেখাপড়া 17 বছর যাচ্ছে, 17 বছরটা 20 বছর যাচ্ছে, এই যে 2 বছর লস হচ্ছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করা। আমাদের সকলেই বলেছে যে রোজার আগেই শেষ করে দেন, এই রোজার 1 মাস তারা পড়ার টেবিলে বসবে না, তাই আলোচনা করে ডিক্লেয়ার করেছি। এখন দেখছি আপনারা বলছেন, তো ঠিক আছে, আমরা পাবলিক ওপিনিয়ন পোল যদি হয় আবার আমরা বসতে পারি, এত কিছু না। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ, নতুন পরিচালনা পর্ষদ গঠন, আগের চেয়ারম্যানকে পুনর্বহাল সহ 5 দফা দাবিতে কাল ফের কর্মসূচির ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। আগামীকাল সকাল 11টায় বিক্ষোভ কর্মসূচির এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে টানা 6 ঘন্টা মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। তাদের দাবি, অর্থ পাচারকারী এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ব্যাংকে গচ্ছিত তাদের আমানত লুটে নেবে এস আলম এবং তার সহযোগীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। সম্মানিত ভাইয়েরা, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তার নিয়োগ বাতিল করতে হবে। ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত সকলের আইনের আওতায় আনতে হবে, তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই 5 দফা দাবি আদায় করার জন্য আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। রাশিয়ায় মানব পাচারের সঙ্গে যুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলগালা করা হয়েছে এর সাথে জড়িত ট্রাভেল এজেন্সিগুলোকে। সকাল ইস্কাটনে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, মানব পাচারের সঙ্গে যুক্ত কোনো রিক্রুটিং এজেন্সিকে ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো সিন্ডিকেট থাকবে না, এ বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স।
আমরা এইসব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেবো না। আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের ভাগ্য উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে, এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানী পল্টন টাওয়ারে অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত বাজেট সেমিনারে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী জানান, শুধু দেশ গঠনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি নয়, অর্থনীতিতে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা বাণিজ্য শুরুর পথে নিবন্ধন জড়িত সকল বাধা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, যেসব প্রকল্পে অতি ব্যয় অথচ কর্মসংস্থান সৃষ্টি করে না এবং পরিবেশের ক্ষতি করে, এমন কোনো প্রকল্পে বাজেট বরাদ্দ দেওয়া হবে না। ব্যক্তি খাতের মাধ্যমে দেশের উন্নয়ন, ইকোনমিকে ড্রাইভ করে কিন্তু প্রাইভেট সেক্টর। সরকার তো ইকোনমি করে না, সরকার ফ্যাসিলিটেট করে। যত বেশি বাধাগ্রস্ত করা যায় ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে, এইটাই মনে হয় নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় বলছি, আমি যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ইতিহাসে মে মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং এর নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডকের ব্যবস্থাপনায় মে মাসে এনসিটিতে মোট 1,26,496টি ইউইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে 4,081টি ইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়। এর আগে 2025 সালের অক্টোবরে 1,25,533টি ইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছিল এনসিটির মাধ্যমে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। আসন্ন বিসিবি নির্বাচনকে নিয়ম বহির্ভূত হিসেবে দাবি করেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের নিয়োগকৃত আইনজীবী। এক বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আইসিসির 2 সদস্যের প্রতিনিধিরা এসেছেন শুধু তাদেরই আবেদনের প্রেক্ষিতে। মমিনুর রিপনের রিপোর্ট। সোমবার আইসিসির যে 2জন সদস্য এসেছেন তাদের মূল কাজটাই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা। আইনজীবী মোকাররম মুস্তাকলাইন ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত বোর্ডের 4 পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মুসাই ও ডক্টর মুখলানি। সেখানে কি কারণে বুলবুলের বিসিবিকে ভেঙে দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি এই 2 প্রতিনিধির বাংলাদেশ সফর সম্পর্কে বর্তমান বিসিবি মিথ্যা তথ্য পরিবেশন করছে, এমনটাও দাবি করা হয়েছে। 7 জুনের আসন্ন বিসিবি নির্বাচন হবে অবৈধ, সেটিরও উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। এই অবস্থাতেও চলছে ক্লাব ও জেলা কাউন্সিলরদের নির্বাচন প্রস্তুতি। ক্রিকেট বোর্ডও রিবিল্ড হবে, এটা নিয়ে আমি একদমই চিন্তিত না, কারণ ক্রিকেট বোর্ড চালানো কোনো রকেট সায়েন্স না। এখানের মধ্যে ক্রিকেটারও থাকবে, এখানের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন থাকবে। আমি এমন শতভাগ কনফিডেন্ট এই ক্রিকেট বোর্ড অনেক ভালো করবে, অনেক ভালো করবে। নির্বাচনে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি যে কোনো নির্বাচনে দাঁড়াবো, ওখান থেকে সরে আসবো। আপনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে 100বার। বিসিবির ক্ষমতা নিয়ে নির্বাচনের আগে এটি নতুন আলোচনার খোরাক জন্ম দিয়েছে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।